নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন স্বাস্থ্য সম্পর্কিত এবং শরীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আজকের আলোচনা কিন্তু আমরা রেখেছি পেটের সমস্যা নিয়ে আলোচনা রেখেছি। আমাদের ওভারঅল বিভিন্ন সমস্যা নিয়ে তো আলোচনা হবেই। আজকের যে আলোচনাটি পেটের সমস্যা, যেটা কিন্তু সেটা তার সিমটমগুলো কি বা তার কি রোগ হতে পারে বা কি কি কারণে এই রোগ আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এগুলো নিয়ে আজকে আমরা বিশদভাবে জানবো। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা জানেন, আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আমরা কিন্তু একটি সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাই, একেবারে প্রাকৃতিক ভেষজগুণ সমৃদ্ধ, যেটার মধ্যে কোনো নো কেমিক্যালস অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ থাকে না, যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং যেটা কিন্তু কাটা ছেঁড়া বা অপারেশনের যেটা আমাদের একটা ভয়ভীতি থাকে সেটা একেবারেই নয়। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাদের সেইভাবেই কিন্তু পরিষেবা দিচ্ছে এবং ভীষণভাবে মানুষ কিন্তু ভালো আছেন। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু সেইভাবে গ্রুপ অফ ডক্টরসরা কিন্তু তারা কাজ করছেন। তাদের মেধা, তাদের পরিশ্রম, তাদের কি বলবো, তাদের আলাদা একটা যে কোয়ালিটি যেটা বলে যশ খ্যাতি, সেটা কিন্তু ভীষণভাবে রয়েছে বলেই মনে হয় অসংখ্য মানুষ আসছেন এবং তারা সাকসেসফুল জায়গায় তারা পৌঁছে গেছেন এবং সুস্থ সবল সতেজ জীবন লিড করছেন। আসুন, আজকে কিন্তু আমরা যখন ডক্টর ভাদুরীকে সঙ্গে পেয়েছি, আমাদের যে আলোচনাটি রাখছি সেটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই এগিয়ে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে আমাদের প্রতিদিনই বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, খুব সেটা আমাদের দীর্ঘদিনের রোগ নিয়েও আমরা আলোচনা করি, বা সামান্য রোগ বা অসামান্য রোগ, বিভিন্ন রোগ নিয়ে আমাদের আলোচনা থাকে। আজকে এটা আমাদের কমন একটি ফ্যাক্টর বা কমন একটি আলোচনা, যেটা হলো পেটের সমস্যা। ভীষণ ভয়ানক জায়গায় চলে যায়। আমরা সেই একটা ছোট পেটের সমস্যা, ব্যথা হয়, বা আমরা বাইরে থেকে অনেক সময় পেন কিলার কিনে বা কিছুক্ষণের জন্য সেটা হয়তো রিলিফ পাই, কিন্তু সেটা কতটা ক্ষতিকর বা আমাদের শরীরের অর্গানগুলোকে কতটা ক্ষতি করতে পারে পেটের সমস্যা থেকে, আমরা সে বিষয়ে আজকে আলোচনা রাখছি। স্যার দেখুন, এই পেটের সমস্যা একটা খুব কমন প্রবলেম, আর এটাই কিন্তু অনেক 90% রোগের কারণ হয়ে যায়। কারণ পেট বলতে শুধু আমাদের খাওয়া হজম হলো না তাই নয়, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আর এই যে পেন কিলার খেয়ে পেট ব্যথাটাকে কমিয়ে দেওয়া, এটা কিন্তু খুব একটা খারাপ। ইনস্ট্যান্ট সেই জায়গাটা কি হয়, এই ব্যথাটার জন্য মানুষ সহ্য করতে পারে না, খুব কষ্ট পেতে থাকে, অনেকের খুব বাড়াবাড়ি হয়ে যায়, কারণ পেন সেন্সেশন অনেকের খুব বেশি থাকে বলে অনেকে সহ্যই করতে পারে না, তখন ওষুধ খেতে বাধ্য হয়। কিন্তু ব্যথা কমে যাওয়ার পর সেটাকে কিন্তু আর নেগলেক্ট করলে কিন্তু চলবে না। এটা মাথায় রাখতে হবে, খুঁজে বার করতে হবে কি কারণে ব্যথাটা হচ্ছে। কারণ পেট বলতে আমরা আমাদের যে পুরো কি বলবো, দুটো পার্টে আমরা ভাগ করতে পারি পেটটাকে, ঠিক আছে? একটা লোয়ার অ্যাবডোমেন, একটা আপার অ্যাবডোমেন। তো এই যে বুড়ো ব্যাপারটা, তো আমরা কি হোল অ্যাবডোমেন, দেখবেন যখন ইউএসজি করানো হয়, হয় আপার অ্যাবডোমেন দেয়, নাহলে লোয়ার অ্যাবডোমেন দেয়, নাহলে দেয় হোল অ্যাবডোমেন। তার মানে পুরোটাই আমাদের পেট। এই পেটের যে বিভিন্ন সমস্যাগুলো, তার মধ্যে আজকে যেটা আমরা আলোচনা করছি, যে আমাদের খাদ্য, যে খাদ্যের যে অংশটা, যেই পার্টটা নিয়ে খাদ্য হজম এবং খাদ্য আমাদের শরীরের মধ্যে তার পুষ্টি যে শরীরের মধ্যে যাচ্ছে, এই পার্টটা নিয়ে আলোচনা করছি। সেখানে কি কি ইনভলভ থাকে? সেখানে ইনভলভ থাকে আমাদের মুখমণ্ডল বা মুখ, তার সাথে আমাদের ইসোফিগাস বলে একটা পাইপ আছে, যেটা খাওয়াটা ক্যারি করে নিয়ে আমাদের স্টমাকে দিয়ে দেয়। তার সাথে সাথে বিভিন্ন রকম গ্ল্যান্ডস আছে, আমাদের লিভার আছে, সেখানে প্যানক্রিয়াস আছে, তারপরে ধরুন গল ব্লাডার আছে। এই যে পুরোটা, এই এবং তার সাথে সাথে ইন্টেস্টাইন, যেটা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস, ঠিক আছে, মানে মলদ্বার। এই সবটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। এইখানে প্রথম যেটা আমরা দেখি, যে ব্যথা যদি হয়, কি হয়, মাসেলে ক্র্যাম্প হয়, মানে মাসেল যেন মুচড়ে মুচড়ে ব্যথা করছে। এই ধরনের ব্যথা কিন্তু আমরা দেখতে পারি যখন পেটের কোনো গন্ডগোল হচ্ছে। এরকম আবার দেখতে পারি অনেক সময় বুকে পিঠে ব্যথা হচ্ছে, কামড়ে কামড়ে যেন ধরছে ব্যথাগুলো, এটা একটা হতে পারে ব্যথা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিক আমাদের বুকের মাঝখানটায় সেখানে চাপ দিলেও ব্যথা হচ্ছে। তো এগুলোর কিন্তু আলাদা আলাদা কারণ আছে। তার সাথে আবার অনেক সময় দেখা যাবে যে ডান দিকে, আমাদের পেটের ডান দিকটায়
ঠিক যে আমাদের যে কি বলবো রিপ কেজ আছে, মানে রিপ কেজ বলতে যে আমাদের যে পাঁজরের হাড় রয়েছে তার ঠিক নিচের জায়গাটায় দেখবেন অনেক সময় ব্যথা করে, সেটা একটা ব্যাপার। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই ব্যথাটা এই ডান দিকে না হয়ে বাঁ দিকে কোথাও হচ্ছে বা তলপেটের দিকে যাচ্ছে, সেখানে হতে পারে যে আমাদের যদি পেটেরই সমস্যা থাকে সেখানে আমাদের কি হবে যে কোলনের যে সমস্যা, যেটা আমরা লার্জ ইন্টেস্টাইন বলি, কোলনের সমস্যা সেখানে হতে পারে। আবার এটার থেকেও দেখা যাচ্ছে পেটের ব্যথার মধ্যে যদি আনি, সেখান থেকে যদি কনস্টিপেশন হয় সেখান থেকেও কিন্তু পেটের ব্যথা হচ্ছে, আমাশা হলে সেখান থেকেও পেটের ব্যথা হচ্ছে। এই বিভিন্ন ধরনের যে রোগগুলো, এই রোগগুলোকে যদি আমরা ঠিক মতো পরিচর্যা না করি, সেটা সঠিকভাবে ফাইন্ড আউট না করা হয়, মানে ডায়াগনোসিস যদি না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এই রোগটা কি আজকে যতটা আছে কালকে কিন্তু সেটা বেড়ে যাবে। এই দুটো কারণেই আমাদের কিন্তু এটা প্রথমেই ফাইন্ড আউট করতে হবে রোগটা কোথার থেকে আসছে, বা এই যে ব্যথাটা কোথার থেকে, কোন রোগের কারণে ব্যথাটা হচ্ছে প্রথমে। দ্বিতীয় কাজ হচ্ছে আমি ব্যথাটাকে বন্ধ করার দরকার নেই, আমি রোগটাকে সারিয়ে দেবো। রোগটা সেরে গেলে সেই ব্যথাটা অটোমেটিক কিন্তু সেরে যাবে। একদম। ডাক্তারবাবু, যেটা নিয়ে আপনি বলছেন যে আমাদের একটা লোয়ার অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন, এটার মধ্যে একটা ভাগ থাকে, আমাদের পেটের যে সমস্যাগুলো তৈরি হয় অনেক সময়, যে গ্যাস্ট্রাইটিস, যেটা হলো গ্যাসের ব্যথা, ওটা আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেক সময় সেটা আমাদের হয়তো আমাদের পুরো ওপরের দিকে, যেটা আপার অ্যাবডোমেন ধরে স্ট্রেট একটা সোজা চলে যায়, আবার অনেক সময় বাদিক বা ডান দিকে, সেটা একটু অ্যানালিসিস যদি করে দেন, এটা আমরা কিভাবে, অনেক সময় আমাদের হার্টের ব্যথা আমরা বুঝতে পারি না, বা গ্যাসের ব্যথা, এগুলো কিভাবে আপনি অ্যানালিসিস? দেখুন, এইটা হচ্ছে যে ব্যথাটা আমরা অনেক সময় গ্যাসের ব্যথা হলেও সেটাকেও বলি গ্যাসের ব্যথা, বা ধরুন অনেক সময় হার্টের ব্যথা হলেও আমরা বলি সেটা গ্যাসের ব্যথা, কারণ আমরা বুঝে উঠতে পারি না। প্রথম কথা, যদি গ্যাসের ব্যথা হয় তার মানে আমি যদি আমার যদি সেই মুহূর্তে আমি যদি পটি করে সেটাকে ঠিক করতে পারি, বা খুব সাধারণভাবে যদি আমি বলবো কিছু আমাদের আয়ুর্বেদের মেডিসিন আছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট একটা রিলিফ দেবে, ঠিক আছে, সেগুলো খেয়ে নিয়ে যে যদি আমি গ্যাসটাকে কমিয়ে নিতে পারি, অথবা দেখা যাচ্ছে যে একটু কিছু হাতের সামনে নেই তো হালকা গরম জল খেলাম, যদি দেখা যাচ্ছে ব্যথাটাকে কমছে, তাহলে আমি ধারণা করে নিতে পারি যে সেটা গ্যাসের ব্যথা, এবং তার জন্য সেইভাবে ট্রিটমেন্ট করাতে হবে। একদম। ডাক্তারবাবু, আমরা জানবো সেই বিষয়ে, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার খাবার পরে দেখছি পেট মানে ব্যথা করে। আচ্ছা, খাবার পরে পেট ব্যথা করে, এটা কি ডেইলি করে না মাঝে মাঝে হয়েছে? না, ডেলি করে, এবং খাবার টোটালি মানে খেতে মানে টোটালি ইচ্ছে থাকে না। পায়খানা পরিষ্কার হয়? না, পরিষ্কার হয় না। পায়খানা রেগুলার পরিষ্কার হয় না, তাই তো? আচ্ছা, জলের পরিমাণ কতটা খান আপনি? হ্যাঁ, 3.5 লিটার, 3 লিটার 3.5 লিটার খাই। আচ্ছা, আপনার যে খাবারগুলো খাচ্ছেন সেটার মধ্যে বাইরের খাবার কি থাকে বেশি? হ্যাঁ, বাইরের খাবার খাই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে দুটো ব্যাপার। আপনার দেখুন, প্রত্যেকটা সমস্যা কিন্তু আরেকটা সমস্যার সাথে রিলেটেড, বা আরেকটা সমস্যাকে ডেকে নিয়ে আসে। আপনার যেটা প্রথম ব্যাপার যেটা হচ্ছে আপনার ব্যথা হয় খেলে, আপনার ধরুন পেটটার ক্ষমতা যে সেখানে আপনি 1 কেজি খাবার খেতে পারেন, সেই খাবারটা খেলেন, হজম হলো, খারাপ জিনিসটা আমাদের মল হয়ে বেরিয়ে গেল, মানে আমাদের স্টুল হয়ে বেরিয়ে গেল, ভালো পুষ্টিটা চলে গেল ব্লাডে, সেখান থেকে বিভিন্ন কোষে চলে গেল, আপনার খাওয়াটা কমপ্লিট হয়ে গেল, হজম হয়ে গেল। এর জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। তো এই যে খাওয়াটা আপনার খেলেন, আপনার 1 কেজি খাওয়ার ক্ষমতা, এইবার কি হলো, আপনার পটিটা ক্লিয়ার হলো না। যখনই পটিটা ক্লিয়ার হবে না, তার মানে খারাপ জিনিসগুলো ওখানে জমে রয়েছে। এবার আজকে আপনি আবার 1 কেজি খেলেন, সেখান থেকে ভালো জিনিসটা ব্লাডে চলে গেল, খারাপটা আবার যেই জায়গাটা দিয়ে বেরোবে সেখানে গিয়ে আবার জমে থাকলো খারাপটা। তার মানে কি হচ্ছে, এই জমতে জমতে আপনার কিন্তু খাওয়ার যে 1 কেজি খাওয়ার যে ক্ষমতাটা, সেইটা কিন্তু প্রথমে তো কমে যাবে, কারণ জায়গা নেই, কোথায় থাকবে। তখন খেলে কি হবে, আপনার আশপাশ করবে, অস্বস্তি লাগবে, কষ্ট হবে, নিঃশ্বাসেও কষ্ট হয় অনেকের, যারা খুব বেশি মোটা হয় তারা যদি অতিরিক্ত ভাবে খেয়ে ফেলে, ঠিক আছে, বা কেউ ধরুন অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা কোনো একটা পার্টিতে গিয়ে
খুব একদম গলা অব্দি খেয়ে ফেলেছে, এবার খাওয়া খুব লোভে লোভে খেয়ে নিয়েছে কারণ টেস্টি হয়েছে খাবারগুলো, এইবার অস্বস্তি হচ্ছে কি করব না করবো, অনেকে গলায় আঙুল দিয়ে বমি করতে হয় তখন, ঠিক আছে, এরকম অব্দি হয়ে যায় এক একজনের। তো এইটা গেল, তার মানে আপনার পেটের ক্ষমতাটা তখন জায়গাটা কমে গেছে, তখন আপনার কিন্তু দেখা যাবে আপনি ঠিক মতো খেতে পারছেন না, কারণ আপনার পায়খানাটা ক্লিয়ার হয়নি, খিদেটাই পাচ্ছে না। দ্বিতীয় কথা যে আপনার যে ব্যথাটা হচ্ছে, আপনার যে এই মলগুলো জমে থাকছে এবং যখন খাদ্য খাবারগুলো খাচ্ছেন যেখানে আপনার বাইরের খাবারগুলো বেশি আছে, সেখানের থেকে কি হচ্ছে, যেহেতু খারাপটা নোংরা জিনিসটা বেরোতে পারছে না পেট থেকে, সেখানে গ্যাস তৈরি করছে। এই গ্যাসের দুটো হয়, একটা হচ্ছে পেট ভার হয়ে থাকে, ডব 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 করে পেটালে এবং খিদে পায় না, আর দুটো হচ্ছে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে গ্যাস আপনার কিন্তু হবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারে, সেখানে ব্যথার সৃষ্টি করতে পারে। একদম। আমরা আরো এ বিষয়ে জানবো ডাক্তারবাবু। আরেকটা কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি যে এই যে লিভারের সমস্যা, আমাদের অর্গান তো আরেকটি গুরুত্বপূর্ণ অর্গান হলো লিভার। পেটের সমস্যা যদি আমাদের দীর্ঘদিন ধরে যদি সেটাকে আমরা পুষি বা আমরা রেখে দিই, সেটা কি কোনোভাবে তার এফেক্ট করতে পারে? হ্যাঁ অবশ্যই, সেটা তো হ্যাঁ সেটা বিশাল বড় এফেক্ট করতে পারে। দেখুন, লিভারকে বলা হয় আমাদের দ্বিতীয় ব্রেন। লিভারকে কেন আমাদের দ্বিতীয় ব্রেন বলা হয়? কারণ লিভারের এতটাই ক্ষমতা যে ও নিজে নিজেকে সুস্থ করতে পারে প্রথমত, এবং ও বুদ্ধি করে কাজ করে। মানে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, ওর অনেক কাজ আছে, কয়েকশো কাজ আছে, তার মধ্যে হচ্ছে একটা কাজ যে আমরা খাদ্য খাবার যে খাই সেটা যে ভালো পার্টটা বা যেটা আমাদের রক্তে গিয়ে মিশবে তার আগে কিন্তু লিভারের মাধ্যমে যেতে হবে। লিভার ঠিক করে দেবে, ও দারোয়ানের কাজ করে। ও যদি মনে করে না একে আমি যেতে দেব, তাহলে সে যেতে দেবে ব্লাডে, যদি মনে করে না যেতে দেব না, সে যেতে দেবে না, এবং কতটা যেতে দেবে, কখন যেতে দেবে, সেইগুলো সব কিন্তু লিভার ঠিক করে। এবার আমরা শুনবো, তাহলে আমরা বন্ধুর ফোনটা নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন সমস্যাটা বলুন। সমস্যাটা বলুন। আমার ব্যথা, ক্লান্তি, ভাত থেকে যাচ্ছে, ব্যথা, ব্যথা সব। গা হাত পা ব্যথা মানে এটা কি হঠাৎ করে হয়েছে না অনেকদিন ধরে ভুগছেন? না, অনেকদিন ধরে ব্যথা ব্যথা লাগছে। আচ্ছা, কি ধরনের কাজকর্ম করেন আপনি? আমি একটু মানে ফোন টোন নিয়ে বেশি কাজ করি, মানে ফোন নিয়ে সব কমিউনিকেটে সারানো, ফোন সারানো করে। আচ্ছা, এগুলো কি সারা শরীরেই ব্যথা আছে না কোনো ঘাড়ে শুধু ব্যথা? হ্যাঁ, ঘাড়ে মানে নিচু হয়ে আমার কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। আপনার বয়স কত? 27। 27। ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, 27 বছর একজন পুরুষের বা ভদ্রলোকের যদি এই প্রবলেমটা হয়, এটা কিন্তু খুব অ্যালার্মিং। মানে আপনার কিন্তু সতর্ক হতে হবে। কারণটা বলছি আমি, যে আমাদের যে মেরুদণ্ডের হাড়, তার মধ্যে আমাদের যে কাঁধের হাড়, যেগুলোকে আমরা সার্ভাইকেল স্পাইন বলি বা সার্ভাইকেল ভার্টিব্রা বলি, যে এই ভার্টিব্রা গুলো ছোট ছোট হাড়, এই ছোট ছোট হাড় অনেকগুলো নিয়ে আমাদের মেরুদণ্ডের টোটাল হাড়টা ঘাড় থেকে কোমর অব্দি তৈরি হয়েছে, ঠিক আছে। এইবার আপনার যখন সামনের দিকে ঝুঁকে, আমরা যখনই যে সামনের দিকে ঝুঁকি, আমাদের ওই ঘাড়টা নর্মাল যেমন তার শেপ থাকতে হয়, তার থেকে ঠিক উল্টো দিকে হয়ে যায়, মানে বেঁকে যায় উল্টো দিকে। যখনই বেঁকবে আপনার কিন্তু ওখানে রক্তনালী এবং যেটা নার্ভ আছে তার উপরে চাপ পড়বে। এটা একদিন হলো বা অল্পক্ষণের জন্য হলো, কোনো ব্যাপার না। এবার আপনার কি হচ্ছে, আপনি ওটা রেগুলার করছেন, আপনার যে কাজের ধরনটা সেটার জন্য আপনার সব সময় সামনের দিকে মাথা ঝুঁকিয়ে রাখতে হচ্ছে। এর জন্য কি হচ্ছে, আপনার ওই কার্ভটা আস্তে আস্তে কিন্তু বেঁকে যাচ্ছে উল্টো দিকে, বেঁকে গিয়ে ওটা পার্মানেন্ট একটা কিন্তু শেপ নিয়ে নিচ্ছে। এটা খুব সাংঘাতিক। এটার যদি আপনি চিকিৎসা না করান তাহলে কিন্তু আপনার এটা ভবিষ্যতে এমন একটা কন্ডিশন হয়ে যাবে, ব্যথা তো কমবেই না, মাথাও ঘোরাবে এবং বমিও পেতে পারে। আর মাথা ঘোরানোটা সাধারণ মাথা ঘোরানোর মতো না, এক একজনকে মাথা ঘুরিয়ে পুরো ফেলে দেয় মাটিতে, ঠিক আছে। এতটুকু আমি বাড়িয়ে বলছি না কথাটা, যারা এটা ফেস করেছে আমাদের কাছে আসে তারা জানে ব্যাপারটা কতটা মানে ভয়াবহ হয়। কাজকর্ম করতে যেতে পারে না, কিছু খেতে গেলে তখন আবার বমি পেয়ে যায়, এগুলো কিন্তু প্রবলেম দেখা দেয়। আপনার কি করতে হবে শুনুন। প্রথম কথা, আপনি যে জায়গাটায় টেবিলে রেখে কাজ করছেন, টেবিলটাকে উঁচু করে দিন অথবা চেয়ারটাকে নামিয়ে দিন, যাতে আপনার ঘাড়টা সামনের দিকে না ঝুঁকে আপনি সোজা হয়ে তাকিয়ে কাজটা করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে, বালিশ নিয়ে শোবেন না। বালিশের বদলে ঘাড়ের মধ্যে একটা মোটা টাওয়াল অথবা একটা
আপনার বিছানার যে চাদর সেটাকে রোল করুন, করে ঠিক ঘাড়ের পিছনে, মাথার পিছনে না, ঘাড়ের পিছনে দিতে হবে, আমাদের যে গলাটা তার পেছন দিকটায়। ওখানে দিলে কি হবে, যখন আপনি শোবেন সোজা হয়ে চিত হয়ে, আপনার যে ঘাড়ের বক্রতাটা বা শেপটা যেরকম থাকা উচিত ছিল সেরকম থাকবে, ওটা কিন্তু সামনের দিকে ঝুঁকে থাকবে না, যেটা বালিশ লাগালে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তার পাশাপাশি সামনের দিকে একেবারেই ঝোঁকার চেষ্টা করবেন না, এমনকি খাবারটা খেলেও সামনে যদি খুব বাড়াবাড়ি হয়ে থাকে সামনে একটু উঁচুতে রেখে খাবারটা খাবেন। আর খুব তাড়াতাড়ি আমাদের কাছে এসে দেখাবেন, আমাদের ডাক্তারবাবুরা এটা ট্রিটমেন্ট করবে, খুব ভালো ট্রিটমেন্ট আছে, যেটা করলে আপনার প্রবলেমটা প্রথমত বাড়বে না এবং আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন এই ব্যাপারটা থেকে। ঠিক আছে, একদম। আমরা অবশ্যই এই বিষয়ে আরো জানবো। আর একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইবো। বলুন, ছেলের সমস্যাটা কি? আমার ছেলের সমস্যাটা হচ্ছে বয়স হচ্ছে 19+। 19+ বয়স। ওর ছোট না, ওর পেটে ব্যথা হয়। পেটে ব্যথা। 19+ পেটে ব্যথা হয়? পেটের কোন জায়গায় ব্যথা হয়? পেটে মানে বলে কোথা থেকে মনে হয় সাইড দেবো, সাইড থেকে এই বললো পেটে ব্যথাটা করতে করতে বললো আমার আমার চিকারে হচ্ছে, আমার পাথরে হচ্ছে। তারপরে সে কুকড়ে যাবে, যেরকম মানে কেন কুকড়ে যায় ওরকম ও কুকড়িয়ে হাঁটু। আচ্ছা আচ্ছা, এটা কি মাঝে মাঝেই হয় না হঠাৎ কোনো একদিন হয়েছে? প্রায় আগে ধরুন সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হতো বছরে, এবার এখন দেখছি কন্টিনিউই হচ্ছে। ওর পায়খানা কেমন হয়? পায়খানা হ্যাঁ পায়খানা কেমন হয়? পরিষ্কার হয়? না, ওর পটিটা ঠিক পরিষ্কার হয় না। আচ্ছা, আর চেহারা কেমন? খুব মোটা না খুব পাতলা? না, ও খুব মোটা, খুব চেহারা ভালো ছিল, এখন একদম খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে। খিদে পায়? খিদে টিদে আছে? খিদে কখনো পায়, যখন খিদে পায় তখন একটু খায়, এটা হয়তো 2-4 দিন খেলো, আবার 3-4 দিন পর থেকে সমস্যা। স্যার আমি অনেক কিছু করেছি ওকে, অনেক ব্লাড টেস্ট করিয়েছি, ইউএসজি, এন্ডোস্কোপি সব কিছু করিয়েছি, সব রিপোর্ট ওকে, অথচ ছেলে আবার এরকম হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করুন, ওই রিপোর্ট গুলো নিয়ে সব আমাদের যে চেম্বার আছে, আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বারটা আছে, আপনি কোত্থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি। বাটানগর থেকে। আপনার ল্যান্সডাউন যে চেম্বারটা আছে সেটাও আমাদের সাউথের দিকে আছে কলকাতার। ঠিক আছে, সেখানে এসে আপনি দেখাতে পারেন, অথবা হেল্পলাইন নাম্বারে কল করুন, কোনটা আপনার সবচেয়ে কাছে হবে বাড়ির সেখানে গিয়ে আপনি দেখান। ঠিক আছে, অনেক চেম্বার আছে সাউথের দিকে আমাদের, আপনি জেনে নিন কোনটা আপনার সুবিধা হবে এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, রিপোর্টগুলোকে নিয়ে আর ছেলেকে নিয়ে আসুন। আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা যেখানে কিন্তু কঠিন থেকে কঠিন রোগ যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করান সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর এত কম বয়স, এখনই যদি এত প্রবলেম থাকে তাহলে সারা জীবন যে কাজকর্ম করে চলতে হবে সেগুলোতে কিন্তু অনেক কষ্ট হবে। আর কেন ব্যথাটা হচ্ছে এটা বার করতে হবে। ঠিক আছে, রিপোর্টগুলোতে নর্মাল থাকলেও নিয়ে আসুন, এবং যদি আমরা মনে করি যে আরো কিছু রিপোর্ট করতে হবে তাহলে করতে হবে। যেহেতু আপনার রিপোর্ট করা আছে আপনি সেগুলো নিয়ে আসুন, এখন কিছু করবেন না। আর রিপোর্ট নিয়ে এসে আমাদেরকে দেখান, আমাদের ডাক্তারবাবুরা যারা যে আপনাকে দেখবে, আপনার পেশেন্টকে, সে দেখে আপনার ট্রিটমেন্ট শুরু করে দেবে, দেখবেন আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। ফেলে রাখবেন না, দেরি করবেন না। ও 75 ওয়েট ছিল, সেই ওয়েট লস হয়ে এখন 45 এসে গেছে। আচ্ছা, এটা তো ভালো না, ব্যাপারটা ভালো না। কেন হচ্ছে দেখতে হবে। হাইট কত? হাইট 5 ফুট 8। 5 ফুট 8, 75 ঠিকই ছিল, কিন্তু দেখতে যদি চর্বি আছে কিনা, ফ্যাট আছে কিনা সেটা তো জানি না, ওইটা কেমন ছিল। কিন্তু যখন টেস্ট করেছিলাম তাহলে বলেছিল ফ্যাটি লিভার, তো ফ্যাটি লিভার ঠিক আছে, বাবারই করতে করতে বললো ঠিক আছে, তারপরে বলে প্যানক্রাইটিস, এইসব নানান রকম কথা বলছে। আর এখন ছেলে যখন ওই ব্যথাটা হয় না তখন পুরো কেন্দ্রর মতন ফুলে যায়, হাঁটু ফাটু এক জায়গায় করে চরকি মারি। দেখুন, আর কিছু এখন দেরি করবেন না, যত মানে আপনার ছেলে যখন এতটাই ভুগেছে আর একদমই ফেলে রাখবেন না, তাড়াতাড়ি নিয়ে আসুন। এর মধ্যেই 2-1 দিনের মধ্যেই কোন চেম্বারটা আপনার সুবিধা হবে সেটা দেখে নিন, দেখে নিয়ে বলি স্যার ওই তো গত জুলাইতে 4 দিন হসপিটালে ছিল, 16 বোতল স্যালাইন দিয়েছে। কি হয়েছিল তখন? ওই এসএমপি এদিকে রেজাল্ট বেরিয়ে তোকে ভর্তি করবো, কোথায় ভর্তি করবো এইসব করছে ওখানে, মানে ওই ওরকম 16 বোতল স্যালাইন আর ইঞ্জেকশন গুলো দিয়ে ফেলে রেখেছি। তারপরে আমি বলি না এটু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আমি নিয়ে চলে এসেছি, আমি আমাকে দিয়ে দেবে না ডিসচার্জ, আমি আমাকে ডিসচার্জ দিয়ে দিন, আমি নিয়ে। মানে টেনশনে কি কিছু অসুবিধা হয়ে গেছিল? টেনশন হয়েছিল?
জানি না স্যার টেনশন কি করে কি হয়, আমি কেন ছেলেটাকে নিয়ে না কি পড়ছে, এখনো পড়ছে, পড়াশোনা করছে? হ্যাঁ এখন বিকম ফার্স্ট ইয়ারে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসুন, কোনো টেনশন করবেন না, বা ও যাতে প্যানিক না করে এমন কিছু বলবেন না ওর সামনে যে এই তোর কি হয়ে গেল কি হয়ে গেল, টেনশন করছি কিছু বুঝছে হ্যাঁ 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 মাঝে মাঝে প্যানিক করছে, প্রেশার হাই হয়ে যাচ্ছে, বলছে কি হচ্ছে না আমার। না 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 কিছু না, তবে ডিলে করবেন না, দেরি করাটা মানে বোকামি হবে, কিন্তু আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন, তাহলে তাড়াতাড়ি সুস্থ ইমিডিয়েট হবে। চলে আসুন, ঠিক আছে? ঠিক আছে? ফোন নাম্বার দুটো আপনি নোট করে রাখুন, যে টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, ঠিক আছে দিদি ভাই? ধন্যবাদ আপনাকে। আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন, তার কারণ যোগাযোগ করে এই রোগগুলোকে প্লিজ আপনারা অনেক দীর্ঘদিন ধরে পুষে মানুষ একটা ক্ষতির জায়গায় চলে যায়, সেটা যেন না হয়। এনবিপি আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার হলো 9830235537। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। ভালো থাকার জন্য এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি, চেম্বারগুলো বলে দিচ্ছি, ডাক্তারবাবুদের কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। জুন মাসের শিডিউলটা আমি জানিয়ে দিচ্ছি। ডক্টর এ হালদারকে পাচ্ছেন আপনারা হেরিয়াতে, পাচ্ছেন মেচেদাতে, পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া আপনারা বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। এছাড়া ক্যানিংয়ে রয়েছেন ডক্টর আর দে রয়েছেন অবশ্যই। এছাড়া কিন্তু বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন বি শর্মা উপস্থিত, এস ভাদুরী উপস্থিত থাকছেন বর্ধমানে, আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু আপনারা বর্ধমানে পাচ্ছেন, বলে দিলাম আপনাদের এস ভাদুরী। এছাড়া মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন উপস্থিত। এছাড়া পুরুলিয়াতে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া কিন্তু আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে কিন্তু সোম থেকে শনি আমাদের এনবিপির প্রত্যেকটি এক্সপিরিয়েন্স ডক্টর কিন্তু উপস্থিত থাকছেন। এছাড়া আপনারা উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন প্রত্যেক বৃহস্পতিবার। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পাচ্ছেন, এবং কোন ডাক্তারবাবু কখন কোথায় বসছেন সেটা কিন্তু আপনারা জিজ্ঞাসা করে নিতে পারছেন। এবং যদি কোনো কোথাও আপনার ট্রিটমেন্ট করে থাকেন, চিকিৎসালয়ে চিকিৎসা করে থাকেন, তাহলে তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। তাহলে কি হয়, আরো সুন্দরভাবে সেটা ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন লিড করবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে আজকে কিন্তু ডক্টর ভাদুরী উপস্থিত রয়েছেন। আমরা ডাক্তারবাবু, যেটা হলো আমাদের অনেক সময় দেখা যায় যে পেটের সমস্যা থেকে তো নানান রকমের সমস্যা আপনি বললেন তৈরি হতে পারে। আমরা কিভাবে সেটা আগে থেকে অ্যালার্ট হব, কিভাবে আগে থেকে বুঝবো যে এই সমস্যার জন্য এটা হতে পারে? অনেক সময় আমাদের কুকরি আমাদের পেটে অনেক সময় কামড় দিয়েও অনেক সময় পটি হয়, অনেক সময় দেখা যায় যে এমনকি দেখাও যায় যে আমাদের কি বলবো, আমাদের পটির সঙ্গে অনেক সময় ব্লাডও পড়ে। এইগুলো বিভিন্ন সমস্যাগুলো কিন্তু তৈরি হয়, আমরা জানবো সে বিষয়ে। দেখুন, এই যে সমস্যাগুলো, আমরা প্রথম কথা যে পেটের সমস্যা হয়েছে আমরা জানবো কিভাবে। যদি পেটের সমস্যা হয়, আমাদের কয়েকটা সিমটম আমরা দেখতে পাই। প্রথম যেটা হয়, সেখানে গ্যাস হয়। মানে গ্যাস হলে কি হয়, যে পেট কামড়াচ্ছে, মানে ব্যথা হচ্ছে, ব্যথাটা অনেক সময় ঘুরে বেড়ায়, এটা আমরা দেখেছি। আরেকটা দেখতে পারি কি, যে আমাদের গলা বুক জ্বালা করছে, যেটা হাইপার অ্যাসিডিটি বলি।
ঠিক আছে, এটা হতে পারে। আবার অনেক সময় দেখা যাবে যে কি আমার কনস্টিপেশন হচ্ছে, মানে পায়খানা পরিষ্কার হচ্ছে না, এটাও কিন্তু পেটের একটা সমস্যা। আচ্ছা, আবার অনেক সময় দেখা যাবে যে আপনি যে পটিটা করছেন সেখান থেকে আপনার পটিটার রং কালো হয়ে গেছে, যদি এরকম থাকে এটা হতে পারে যে আপনার গ্যাস্ট্রিকের আলসার আছে। পেটে যদি আলসার থাকে, গ্যাস্ট্রিক আলসার যেটা বলা হয়, সেখান থেকে যদি ব্লাড বেরায় তাহলে সেই ব্লাডটা পুরনো ব্লাড হিসেবে যখন বেরায় মল দিয়ে, যে আগে ব্লাডটা বেরিয়েছে জমেছিল যখন পটি হয়েছে তার সাথে বেরিয়েছে, দেখা যাবে সেখানে ব্লাডের স্টুলের রংটা কিন্তু কালো হয়। আচ্ছা, অনেক সময় আবার দেখা যায় আপনার কনস্টিপেশন আছে, পায়খানা হচ্ছে না, জোর করে পায়খানা করলেন, দেখা গেল ফ্রেশ ব্লাড বেরাচ্ছে। ফ্রেশ ব্লাড মানে কি, যে একদম টকটকে, মানে আঙুল কাটলে যেরকম ব্লাড বেরায় ওই ধরনের ব্লাড, আপনি কালারের ব্লাড দেখতে পাবেন। সেটা হতে পারে যে আপনার কোনো একটা পেটে ইনফেকশন হয়েছে, অথবা দেখা যায় যে আপনার পাইলসের মতো সমস্যা রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তারপরে তার সাথে সাথে যে ব্যথার ব্যাপারটা বললাম, যে ব্যথাটা থাকতে পারে, গল ব্লাডারে স্টোন হলেও ব্যথা হবে যদি সেটা বড় হতে থাকে, অবস্ট্রাকশন আসে। তারপরে আবার লিভারে পেন হলে সেখানেও ব্যথা হবে। যদি আপনার খাওয়া দাওয়াটা হজম না হয়, আমাশা তৈরি হয়, ঠিক আছে, সেখান থেকে ব্যথা হতে পারে। পেট যদি ফুলে থাকে, দেখা যাচ্ছে আপনি খাবার খেয়েছেন, পেট ফুলে আছে, গ্যাস ভেতরে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, সেখান থেকেও পেটের ব্যথা হতে পারে। এবং বিভিন্ন ধরনের, কিন্তু এই ধরনের সিমটম আপনি যখন দেখতে পাচ্ছেন তখন আপনার বুঝতে হবে যে আপনার ভেতরে কোনো না কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, মানে সমস্যা শুরু হয়ে গেছে। এইবার যদি অনেক সময় আবার এটাও হয়, বমি পেতে পারে কারো। হ্যাঁ, অনেক সময় এমন দেখা যায় যে গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি দেখা যায় লিভারের কিছু কিছু জন্ডিস টাইপ যদি সমস্যাগুলো থাকে, সবই কিন্তু পেট থেকেই আসছে আস্তে আস্তে। সেখানে দেখা যাবে যে গায়ের রং, চোখের রং হলদেটে হয়, অথবা দেখা যায় যে স্টুলটা খুব কষে গেছে, স্টুলটা যখন বেরাচ্ছে সাদা হতে পারে, ফ্যাকাশে রং, এরকম কিন্তু সমস্যাগুলো থাকে। তো এই সিমটমগুলো যখন আপনারা দেখতে পাবেন, বুঝবেন যে আপনার কিন্তু কোনো না কোনো একটা পেটের সমস্যা হয়তো হয়েছে। একদম। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, এই প্রতিষ্ঠানে বা এই সংস্থায় এসে যারা উপকৃত হয়ে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং উদ্বেলিত হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আসুন আমরা তারই ঝলকগুলো একটু দেখে নিই। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, হ্যাঁ, আর ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা তোমার টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক অনেক। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তো 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল?
সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। বন্ধ করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। আপনারা অবশ্যই দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসেছেন অসংখ্য মানুষ, এসে তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন। বিভিন্ন রোগ নিয়েছে, ক্রনিক রোগ থেকে শুরু করে ছোট রোগ, বড় রোগ, বিভিন্ন রোগের যে কত সুন্দরভাবে তারা কিন্তু একটা সমাধান পেয়েছেন, সলিউশন পেয়েছেন, এবং পেয়ে তারা কতটা আনন্দিত উচ্ছ্বসিত হয়ে আপনাদের কাছে সেই কি বলবো বাইটগুলো আপনাদের কাছে পৌঁছে দিলেন। খুব ভালো লাগলো। তার কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরস তারা এইভাবে কাজ করে যাচ্ছেন আর ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। একজন বন্ধু রয়েছেন, তারপরে অবশ্যই আমরা আবার ডক্টর ভাদুরীর কাছে আমরা জিজ্ঞাসা রাখবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, আমি কেয়ার থেকে বলছিলাম। বলুন সমস্যা। আমার হ্যাঁ কথা আজকে যেমন একটা একটু মানে সমস্যা রয়েছে অনেকদিন ধরে, তো এতে কি কোনো মানে ট্রিটমেন্ট রয়েছে? কথা আটকে যাওয়ার সমস্যা রয়েছে মানে এটা কখন হয় আপনার সমস্যাটা? কথা বলতে গেলেই হয় মানে কারোর সঙ্গে। আচ্ছা, মানে আপনার কি এমন হয় যে জিভটা যখন নাড়াচ্ছেন তখন কোনো প্রবলেম হয় না, কিছু যে কোনো কিছু বলতে গেলেই হচ্ছে? যে কোনো কিছু বলতে গেলেই হয়। আচ্ছা, না আমি তো আপনাকে বলতে চাইছি যে কোনো মানে এই যে এখন যে আপনি কথা বলছেন এখন তো আপনি স্পষ্ট বলছেন, তাহলে মানে অচেনা কারোর সঙ্গে বা এরকম জায়গায় মানে কথা বলতে গেলে মানে কথাটা মানে আটকে আটকে যায়। ঠিক ঠিক ঠিক, মানে যেখানে আপনার একটু অচেনা লোককে আপনার হয়তো একটু ভয় লাগছে, অথবা আপনি ভাবছেন যে সে কি ভাববে আমি এই কথাটা বললে, বা সে কি রাগী কিনা সে যদি চিৎকার করে ওঠে, এইরকম সিচুয়েশনে, তাই তো? অথবা ধরুন আপনি কোনো ইন্টারভিউতে গেলেন বা কারো নতুন একজন ব্যক্তির সাথে দেখা করতে গেলেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন এই জিনিসটা একদম দেখুন দুরকম হয়। একটা হচ্ছে আপনার স্ট্যামারিং হয় যদি আপনার দেখা যাচ্ছে আপনার জিভটা ঠিক মতো ফাংশন করছে না। কিরকম ঠিক মতো করছে না মানে আমরা যে কথা বলি, আমরা যখনই কথা বলি আমাদের জিভটা হয় তালুতে লাগছে, না হলে জিভের নিচে লাগছে, সাইডে লাগছে, এরকম করে ও নড়তে থাকে। ঠিক আছে, যার জিভ থাকবে না সে কথা বলতে পারবে না, এটা হচ্ছে কমন একটা ব্যাপার। তো এই জিনিসটা যদি কোনো প্রবলেম থাকে মানে দেখা যাচ্ছে সেটা একটু বেশি ভারী, সেই জায়গায় কথাগুলো অনেক সময় অস্পষ্টভাবে বেরায়, এটা একরকম। আবার অনেকের আছে যে স্ট্যামারিংটা হয় যে তার কনফিডেন্স যেখানে ল্যাক করে, মানে অনেকে আছে দেখবেন খুব তাড়াতাড়ি কথা বলতে গিয়ে তোতলে যায়, অনেকে আছে অজানা কিছু কথা বলতে গেলে তোতলে যায়, অপরিচিত লোকের সাথে কথা বলতে গেলে তোতলে যায়, কারণ সেখানে তার কনফিডেন্সটা ল্যাক করে, সে ঘাবড়ে যায় অ্যাকচুয়ালি, কি বলবো, কি ভাববে, কি হবে, এইসব ব্যাপারগুলো। ঠিক আছে, এই জন্যই আপনার যেটা সেটা এই ধরনেরই হয়েছে, আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম
এর জন্য খুব ভালো কাজ করে আয়ুর্বেদ মেডিসিন এবং তার পাশাপাশি আয়ুর্বেদ পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপি কি করে, আপনার বিভিন্ন কাজ আছে, তার বিভিন্ন শরীরের কোনো চোট পেলে সেখানেও পঞ্চকর্মা থেরাপি করা যায়, পেটের গন্ডগোলেও করা যায়, অন্য রোগেও করা যায়। তেমনি যদি আপনার মন বা ব্রেনের কোনো সমস্যা হয় সেখানেও কিন্তু করা যায়। এটা হচ্ছে আপনার মাইন্ড রিলেটেড প্রবলেম, একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এটার জন্য আপনার পঞ্চকর্মা থেরাপি আর তার সাথে আয়ুর্বেদ মেডিসিন কম্বিনেশনে যদি চলে, দেখবেন আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু ঠিক হচ্ছে। আর এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমাদের কিন্তু এই ব্যবস্থাগুলো রয়েছে। এই যে পঞ্চকর্মা থেরাপির কথা বললাম, এটা খুব সাধারণ জিনিস নয়, তার জন্য প্রপার পরিকাঠামো দরকার, জায়গা দরকার, তার ব্যবস্থাপনা দরকার। এগুলো সব কিন্তু সব জায়গায় হয় না। আমাদের এনবিপিতে কিন্তু তেমন ব্যবস্থা রয়েছে এবং সেই ব্যবস্থার জন্য আমরা কিন্তু যে কোনো রোগের চিকিৎসা করাতে পারি এবং তার যদি পঞ্চকর্মা থেরাপি হয় তাকে আমরা সেটা সাজেস্ট করতে পারি। আপনারও কাছাকাছি কোথায় আমাদের চেম্বার আছে এনবিপির, সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি দেখিয়ে নিন। একদম, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি জগদীশ চন্দ্র রায় বলছি, বলুন। বহরমপুর থেকে। আমি ডাক্তারবাবুর কাছে খুব প্রোগ্রামটা শুনেছি, খুব ইন্টারেস্টিং লাগছে। তো আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে ডাক্তার বলছেন পঞ্চকর্মা পদ্ধতি, আমি অ্যাকচুয়ালি স্মোকিং এবং অ্যালকোহল অ্যাডিক্ট। তো আচ্ছা আমার এখন বয়স হলো 55+। এগুলোকে আমি ছাড়তে চাইছি কিন্তু কোনো রকম ভাবেই ছাড়তে পারি। আচ্ছা এতে কি কোনো পঞ্চকর্মা পদ্ধতি আমাকে হেল্প করতে পারে, কিংবা যদি আমি কোথায় যোগাযোগ করবো যদি ডাক্তারবাবু একটু বলেন? আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে পঞ্চকর্মা থেরাপি কি করে, বডিকে ডিটক্সিফাই করে প্রথমত, দ্বিতীয়ত যে রোগটা আছে সেটাকে সারায়। ডিটক্সিফিকেশন মানে কি, এটা কি হয়, শরীরের মধ্যে যদি অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে তাহলে সেটাকে আগে সরাতে হবে। এই যে মানুষের যে অ্যাডিকশনটা, এটা কেন হয়, কারো ধরুন কোনো নেশার দ্রব্যের ওপর অ্যাডিকশন থাকে, কারো কোনো খাবারের ওপরে অ্যাডিকশন থাকে, কারো কোনো মানে কিছু দেখার ওপরে অ্যাডিকশন থাকে, এবং কি কারো কোনো একটা সম্পর্ক করতে যাওয়ার উপরেও অ্যাডিকশন থাকে। সেখানে কি আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, ঠিক আছে, এই 5টা ইন্দ্রিয় অ্যাক্টিভিটির জন্য এগুলো হয়। যখন দেখুন অনেকে আছে, দেখবেন নেশার যেটা ব্যাপারটা আছে, সেখানে কি হয়, আমরা জিনিসটা যখনই স্মেল করব, দেখবেন দেখার থেকেও বেশি যখন আপনি স্মেল করবেন, ধরুন আপনার মদের ওপরে একটা নেশা আছে বা ধরুন সিগারেটের ওপরে নেশা আছে, যখন আপনি প্রথম দেখবেন আপনার কিন্তু ওই ব্যাপারটা ট্রিগার হয়ে যাবে, আমি এটা খাই, আমার এটা ভালো লাগে খেতে, আমি যদি এটা পাই ভালো হয় এটা। দ্বিতীয়টা, বিশেষ করে যখন কেউ আপনার পাশে সিগারেট স্মোক করছে বা ধরুন অ্যালকোহল খাচ্ছে, আপনি দেখছেন তার যদি গন্ধটা আসে, আপনার পরিচিত গন্ধ, আপনার কিন্তু ব্রেনকেও সজাগ করে দেয়। এটা কিন্তু একটা মনের ওপরে প্রভাব ফেলে, ঠিক আছে। তখনই কিন্তু আমরা দেখবো যে সেই জিনিসটার উপরে আসক্ত হচ্ছে এবং সেটা খেতে চাইছি। এইভাবে করেই মানুষ কিন্তু নেশা ছাড়তে পারে না, বিশেষ এই ধরনের নেশা, ঠিক আছে। আরো কি হয়, আমাদের ব্রেন ওইটা খেয়ে না আমাদের গুড হরমোন, যে আনন্দ পাওয়ার যে হরমোনগুলো, সেগুলোকে তৈরি করে। মানে এই যে নেশাগুলো, এগুলো আমাদের বুস্ট করে, ঠিক আছে, ভালো হরমোনটা বা হ্যাপি হরমোন, যেগুলো হ্যাপিনেসের যে হরমোন, তখনই আমরা আনন্দ পাই। আর এই আনন্দটা কিন্তু কি হয়, দিন দিন আরো বেশি চাহিদা বাড়ে। এর জন্য দেখবেন যারা প্রথমে, অনেকেই দেখবেন শুনেছেন, প্রথমে সে 1 পেক করে মদ খেত, 2 পেক করে মদ খেত, ঠিক আছে। আজকে দাঁড়িয়ে হয়তো সে দেখেছে সে ভাত বা খাদ্য খাবার না খেয়ে সে মদ খাচ্ছে, সারাদিন ধরে হয়তো সে একটা বড় বোতল মদের শেষ করে দিচ্ছে। কেন? ব্রেন আরো চাইছে। এই ব্রেন মন, এই দুটো কিন্তু খুব কোরিলেটেড, ঠিক আছে। মনটাকে আমরা দেখতে পাই না, ওটা একটা অনুভূতি, আর ব্রেনটাকে আমরা কিন্তু দেখতে পাই। মানে ডাক্তারবাবুরা যদি অপারেশন করে তাহলে ব্রেনের মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, এটা। তো এই জন্যই মন কিন্তু কমান্ড দেয় ব্রেনকে, তখন ব্রেন ওইভাবে কাজ করে যে ওটাকে ধরতে হবে, চাইছি, আমার খেতে হবে, এরকম। তো এইভাবে নেশাগুলো আসক্ত করে আমাদের। এই আয়ুর্বেদের ক্ষেত্রেও কিন্তু যদি বডি ডিটক্সিফাই করা যায়, তাহলে শরীরের ওপর, মনের ওপর যে প্রভাবটা, সেটাকে, এই প্রভাবটা আমরা প্রথমে মুছে ফেলতে পারছি। তার সাথে সাথে আমাদের যে মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলোর কাজ কি, যে আপনার ওটার ওপর থেকে ইচ্ছেটাকেও কমিয়ে দেবে। মানে আপনি যে ওটাকে মজা পান, টেস্ট পান, ওই টেস্টটাকে নষ্ট করে দেবে। অটোমেটিক দেখবেন আপনি আস্তে আস্তে কিন্তু ওই যে নেশার দ্রব্যের ওপরে যে আপনার আসক্তি, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন এবং আপনি একটা নর্মাল লাইফ লিড করতে পারছেন। তবে এটা কথা, যদি আপনি নিজে থেকে চান এটা থেকে বেরিয়ে আসতে,
তাহলে কিন্তু খুব ইজি ব্যাপারটা, কারণ আপনি নিজেই চাইছেন কোঅপারেট করতে আমাদের সাথে। তবে যারা ধরুন চাইছে যে লুকিয়ে, ধরুন অনেক জায়গায় শুনেছেন হয়তো যে কোনো একটা ওষুধ দিলে সে খাবে না, সে বুঝে গেছে যে আমি এটা খেলে আমার নেশা করার ইচ্ছেটা কমে যাবে, তাহলে আমি খাবো না এটা, তাহলে তাকে লুকিয়েও আপনি কিন্তু ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারেন। তার সম্বন্ধে পুরো ব্যাপারটা আমাদের কাছে জানালে হয়তো সেখানে পঞ্চকর্মা থেরাপিটা আমরা যখন করাবো তাকে অন্যভাবে বোঝাতে হবে যে আপনার ডিটক্স করতে হচ্ছে, কি উদ্দেশ্যে করতে হচ্ছে পেশেন্টকে তো জানানোর দরকার নেই, কারণ পেশেন্ট তো সুস্থ হতে হবে। গার্জিয়ান যে সে জানবে যে কিভাবে বা কেন তাকে ট্রিটমেন্টটা করা হচ্ছে। পেশেন্টকে শুধু নিয়ে আসতে হবে, তাকে ডিটক্স করানো হবে, তার সাথে তাকে মেডিসিন দেওয়া হবে। পেশেন্ট কিন্তু অজান্তেই সে দেখবেন একটা দিন এমন আসবে সে বলছে না আমি আর খাবো না, এগুলো ভালো লাগছে না। তো আপনাদের যাদের এরকম প্রবলেম আছে অবশ্যই যোগাযোগ করুন আমাদের হেল্পলাইনে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, নিয়ারেস্ট কোন চেম্বার আছে সেখানে এসে ডক্টর কনসালটেশন করুন এনবিপিতে। তার সাথে সাথে ডাক্তারবাবুরা যেভাবে গাইড করছে সেভাবে চলুন, দেখবেন এই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। একদম, আসলে এনবিপিতে সব রকম চিকিৎসা হয়, বিভিন্ন রোগের যেমন চিকিৎসা হয় তেমন শারীরিক মানসিক রোগেরও চিকিৎসা কিন্তু আপনারা পাচ্ছেন। তার সাথে অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে রূপচর্চা এবং স্কিন বা হেয়ার ট্রিটমেন্ট রয়েছে, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি, মানে একই ছাদের তলায় আপনারা সবকিছু পাচ্ছেন এখানে। শুধুমাত্র আপনাদের দুটি ফোন নাম্বার নোট করে রাখতে হবে এবং তার মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে, তাহলেই কিন্তু একটা সুস্থ সবল সতেজ জীবন আপনি কিন্তু লিড করতে পারছেন, জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি বলছিলাম বেহালা থেকে। বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে বহুদিন ধরে না আমার পিঠের সমস্যা, মানে পটি ক্লিয়ার হতে চায় না কোনোভাবে। পটি ক্লিয়ার হয় না, তাই তো? না না, এটা বহুদিনের সমস্যা। আমি মানে আমি বলছি মানে অনেক অ্যালোপ্যাথিক অনেক জায়গায় দেখেছি, কিছুদিনের জন্য ঠিক হয়, যখন আমি ওষুধ বন্ধ করে দিয়েছি তারপরে আবার সেই ইয়েটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন এটা এই জন্য হচ্ছে কারণ আপনি যে যদি আরেকটা কথা বলি, খেলে না যদি একবার খাচ্ছি মানে যে আর ধরুন সকালে গেলে দুপুরে যেতে ইচ্ছা করছে না, সন্ধ্যায় যদি কিছু খেলি রাত্রেবেলা এরকম হয়ে যাচ্ছে। পায়খানা কি পরিষ্কার হয়? না না, সেটা পরিষ্কার হতে যাচ্ছে না। আমি বলছি জেনারেলি কি হয়, আপনি শুনতে থাকুন, আমি বলছি টিভিতে শুনুন। জেনারেলি কি হয় যে কিছু ওষুধ আছে সেটা খেলে আপনার পটি হবে, না খেলে পটি হবে না। তার মানে পটিটাকে কি করছে, নরম করে দিচ্ছে। পটিটা শক্ত ছিল সেটাকে নরম করছে, বেরিয়ে যাচ্ছে। সেটা করলে হবে না। ট্রিটমেন্টটা এমন হতে হবে যে আপনার ভেতরে যে জমে থাকছে সেই স্টুলটা সেটাকে একদম চেঁচে বের করে দেবে, নিংড়ে বের করে দেবে, যাতে আপনার ওই লাইনটাই পরিষ্কার হয়ে যায়। এবং সেখানে অনেক সময় কি হয়, ড্রাইনেস থাকে ওখানে। দেখবেন আমাদের যে মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে আমাদের কি বলবো পাইপটা আছে, সেই পাইপের মধ্যে একটা আবরণ থাকে ভেতর থেকে, সেটাকে বলা হয় মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেনটা কি করে, দুটো কাজ করে। একটা হচ্ছে পিচ্ছিল করে দেয় জায়গাটা, যাতে মুখ দিয়ে যা ঢোকাবো সেটা স্মুথলি নিচে চলে যায়, ঠিক আছে। এবার তার সিস্টেম আছে কিভাবে কোন মেশিনের মধ্যে ঢুকবে, কিভাবে করবে। আমাদের শরীর তো একটা মেশিন, আমি সেই হিসাবে বলছি। পেটে যাবে, পেটের থেকে কিভাবে হবে করে 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 একদম মলদ্বারে গিয়ে যেটা আছে সেখানে গিয়ে জমা হবে, তারপরে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সিস্টেম। এইবার হচ্ছে ও কি করে, ওইটাকে পিচ্ছিল করে। দ্বিতীয়ত আরেকটা কাজ করে, যাতে আমাদের এই পাইপটা ড্যামেজ না হয়, কোন রকম অ্যাসিড বা কোন রকম খারাপ কোন টক্সিনের দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য ওখানে একটা প্রলেপ দেওয়া আছে মিউকাসের, যেটা কি করে ওটা মানে ওটাকে প্রোটেক্ট করে। আমাদের যে পাইপটা পুরোটা মুখ থেকে অ্যানাস অব্দি বা মলদার অব্দি সেটাকে প্রোটেক্ট করে ভেতর থেকে, যাতে সেখানে কোন রকম কাটা ছেঁড়া না হয়, ইনফেকশন না হয়, সবকিছু। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রায় অ্যাসিড সিক্রেশন হয়, ক্ষতি হতে থাকে একটা টাইমের, বা আপনার মেডিসিন আছে সেগুলোর সাইড এফেক্ট, ডেইলি অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন, সেগুলো জমে থাকছে পেটে, করতে 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 একটা টাইমে কোথাও হয়তো দেখা গেল একটা কেটে গেল, সেখান থেকে কাটাটা শোকাচ্ছে না, আরো তার উপর অ্যাসিড পড়ছে, ঘা তৈরি হচ্ছে, ঘাটা থেকে দেখা যায় যে আলসার তৈরি হলো, যেটা ঘায় মানেই আলসার, যেখান থেকে ব্লাড বেরানো শুরু হলো, যেটা আমরা বলছি গ্যাস্ট্রিক আলসার, ঠিক আছে। সেখান থেকে দেখা গেল কালো স্টুল বেরাচ্ছে, মানে সেখান থেকে রক্ত কিন্তু বেরাচ্ছে, জমে থাকছে পটির সাথে, সেটা বেরাচ্ছে। তো এরকম ভাবেই কিন্তু হয় সবগুলো। আপনার ক্ষেত্রে ওই যে প্রবলেমটা হয়েছে, এটাকে ফেলে না রেখে আমাদের কাছে আসুন,
এর ভালো ট্রিটমেন্ট আছে, পার্মানেন্টলি একটা সলিউশন পাবেন, যাতে আপনি আমাদের ওষুধও যখন ছেড়ে দিতে বলবো আমরা ছেড়ে দেবেন, তখনও কিন্তু দেখতে পাবেন আপনার আবার কিন্তু ওই সমস্যাটা ফিরে আসছে না। শুধু আমাদের কথা যেভাবে বলবো কথা শুনে চলতে হবে। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমি চেম্বারগুলো বলে দেবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সাহেব মল্লিক কথা বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার গ্যাসের প্রচন্ড ভাবে সমস্যা, কোনো কিছু খাওয়া দাওয়া করলেই গ্যাস সমস্যা তৈরি হয়। এ থেকে মুক্তি কিভাবে পাবো একটু জানতে চাই। বয়স কত আপনার? বয়স 32, 42। জল কতটা খাচ্ছেন আপনি? জল তো যতটা প্রয়োজন 2.5-3 লিটার মতো প্রতিদিন খাই। পায়খানা ডেইলি পরিষ্কার হয়? পায়খানাটা ঠিক পরিষ্কার হয় না। আচ্ছা, আর আপনি কি খুব তেল মশলা জাতীয় খাদ্য খাবার খান না খুব হালকা পাতলা? নরমাল খাবারই গ্রহণ করি। বাইরের খাবার খেতে হয়? বাইরের খাবার মাঝে মধ্যে খেতে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা কি করবেন সেটা আমি বলছি, সেটা ঘুম থেকে উঠে বড় গ্লাসের 1 গ্লাস কিন্তু হালকা গরম জল খাবেন। গরম জলটা খেলে কি হয়, আমাদের যে এই পাইপটা কিন্তু পরিষ্কার হয় ভালো। রাত্রে যে খাদ্য খাবারগুলো খাই অনেক সময় একটু কিছু লেগে থাকলো, তাহলে যাতে সকালবেলা উঠে মানে একটা ওই জায়গাটা ময়েশ্চারাইজড হয়, হাইড্রেটেড থাকে এবং স্মুথ থাকে, যাতে কিছু খেলে সহজে চলে যায় এবং যা জমে আছে সেগুলো বেরিয়ে যায়। বেশি করে জলটা খাবেন। খাওয়ার নিয়ম হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম যেটা, সেটা হচ্ছে আপনি মলাসনে বসবেন। মল মানে মল মানে হচ্ছে আমাদের যে আমরা যে স্টুল পাস করি সেটা হচ্ছে মল, ঠিক আছে? আসনটা কিরকম, আমরা মল ত্যাগ করার সময় যেভাবে বসি হাঁটু ভাঁজ করে, সেইভাবে ঘরের মধ্যে বসবেন আর চুমুক দিয়ে জলটা খাবেন। জলটা পারলে একটা কাজ করবেন, রাত্রিবেলা কোনো একটা তামার যে পাত্র, তামার যে জগ পাওয়া যায় বা তামার বোতল পাওয়া যায়, তার মধ্যে রাত্রিবেলা হালকা গরম জল রেখে দেবেন। সকালবেলা ওই জলটা একটা গ্লাসে নেবেন, নিয়ে ওই জলটা খাবেন। এটাই খুব উপকার হবে এবং দেখা যাবে যে আপনার কিছুদিন খেলে যদি খুব অল্প আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে কিন্তু সেগুলোও কমবে এবং এটা আপনার পটিটা ক্লিয়ার হতে সাহায্য করবে। দ্বিতীয়ত, খাবার পরে সবসময় ডেইলি দুপুরে হোক এবং রাত্রে হোক জোয়ান, মৌরি এবং জিরে এই 3টে একটু ঘরে তাইয়ে নিয়ে ওটাকে মিক্সিতে ডাস্ট করে রেখে দেবেন। তার সাথে কালো নমক, যেটা আমরা বিট নুন বলি, সেটা অল্প মিশিয়ে নেবেন। মিশিয়ে এবার খাবার শেষ হয়ে গেলে ওটা মানে খাবার থেকে উঠে 1 চামচ নেবেন। 1 চামচ ওই মিশ্রণটা নিয়ে মুখে দিয়ে অল্প একটু জল খেয়ে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার অ্যাসিড বা ইনডাইজেশনে হেল্প করবে, অ্যাসিডটাকেও কমাবে এবং ডাইজেশন হতে কিন্তু সাহায্য করবে। যদি কয়েকদিনের মধ্যে এগুলো করেও দেখছেন কোনো তফাৎ হচ্ছে না, তাহলে আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবেন। ভেতরে সমস্যা কিন্তু বড় থাকতে পারে, তার জন্য চিকিৎসা করাতে হবে। আমি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি চিকিৎসা বলছি। বলুন কি সমস্যাটা, বলুন। বলুন সমস্যাটা বলুন। গরমে কি হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। ঠিক আছে, গরমে আপনার র্যাশ হচ্ছে। দেখুন গরমটা কি হয়, এই যে টেম্পারেচার অদল বদল হয়, কখনো দেখবেন এখন হচ্ছে বৃষ্টি, রাতে বৃষ্টি হলে দিনের বেলা গরম, এই যে টেম্পারেচারটা চেঞ্জ হয় অনেক সময় বডি সেটা সহ্য করতে পারে না। কারণ বডির নিজের একটা টেম্পারেচার আছে, সেটার থেকে অতিরিক্ত বেড়ে গেলে সে একটা রিয়াকশন করে, আবার অতিরিক্ত কমে গেলে সেও একটা রিয়াকশন করে শরীর আমাদের। তো যে ক্ষেত্রে যাদের যদি অ্যালার্জির টেন্ডেন্সি থাকে, যদি হিট অ্যালার্জির টেন্ডেন্সি থাকে, তাহলে দেখবে হিট অ্যালার্জি মানে গরম থেকে যাদের অ্যালার্জি তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু গরম এলেই এই র্যাশগুলো বেড়াবে। এবার গরমটার থেকে কিভাবে বেরায়, একটা হচ্ছে ওয়েদারটা গরম, আরেকটা হচ্ছে আপনি কিছু খাদ্য খাবার খেলেন যেটা শরীরকে খুব হিট করে দিচ্ছে। এগুলো আপনার মাথায় রাখতে হবে। যাদের এরকম সমস্যা তাদের প্রথম কথা, তারা নিয়মিত খুব ভালো করে স্নান করতে হবে, যাতে শরীরটা টেম্পারেচারটা ঠিক থাকে, গরম অতিরিক্ত না হয়। দেখবেন অনেক সময় আপনি রোদে যদি বেরোন না, বেরিয়ে এসে স্নান করবেন, দেখবেন মাথা থেকে গরম জল বেরায়, তার মানে শরীরটাকেও ঠান্ডা করে দিচ্ছে, এক্সট্রা যেটা গরম সেটা বেরিয়ে যাচ্ছে। তার জন্য গরম থেকে এসে আগে আপনার রেস্ট নিতে হয়, রেস্ট নেবার পর স্নান করবেন, তাহলে দেখবেন ঠান্ডা লেগে যাবে না।
ঠিক আছে, নাহলে কিন্তু আপনি এসেই রোদ থেকে স্নান করলে অনেক সময় ঠান্ডা লাগে, কারণ টেম্পারেচারটা কিন্তু খুব গরম থেকে খুব ঠান্ডার দিকে চলে যাচ্ছে, এই যে ফ্লাকচুয়েশনটা। এবং যাদের ধরুন কি বলবো যে অ্যালার্জির ব্যাপারটা রয়েছে, তাদের কিন্তু এই ঠান্ডা লাগার ব্যাপারটা অনেকেরই বেশি থাকে। তো আপনি কি করবেন, স্নান করবেন, অতিরিক্ত গরম পড়লে দুবেলা মিনিমাম স্নান করবেন। তার পাশাপাশি জামা কাপড় খুব হালকা কালারের পরবেন এবং কটনের পরবেন, কোনো রকম সিনথেটিক পরবেন না, ঠিক আছে? জামা প্যান্ট চেষ্টা করুন তাই পরতে। তৃতীয়ত যেটা, আপনি যে খাদ্য খাবারগুলো খাবেন সেই খাদ্য খাবারগুলো যাতে শরীরকে ঠান্ডা রাখার মতো জিনিস হয়। প্রথমেই বলবো যে পেঁয়াজ খাবেন এই সময়, কিন্তু কাঁচা পেঁয়াজ মশলার মধ্যে দিয়ে সেটাকে কষিয়ে নিয়ে তেল দিয়ে সেটাকে নেড়ে চেড়ে সেই ধরনের পেঁয়াজ যতটা কম খাবেন তত ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো যে আরো কিছু খাবার যেগুলো শরীর ঠান্ডা রাখে সেগুলোকে খেতে হবে। যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে তাহলে টক দই খুব ভালো জিনিস, মানে বিশেষ করে যাদের ব্যথার সমস্যা নেই তারা কিন্তু টক দই রেগুলার খেতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু পেটের জন্য খুব ভালো, পেটের যে পরিবেশটা ভালো রাখার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে, হজমে খুব ভালো কাজ করবে। টক দই খেলে মাথায় রাখবেন যে এমন দুধ দিয়ে বানানো হবে বাড়িতে যেটার মধ্যে ক্রিম থাকে না, মানে সর থাকবে না। অথবা দোকান থেকে এমন টক দই কিনে আনবেন, মিষ্টির দোকান না, ওই যেখানে অন্য টক দইগুলো পাওয়া যায় যেটার মধ্যে ক্রিম নেই, বেশি ক্রিমটা দরকার নেই, ক্রিমটা ভালো না, ঠিক আছে? অথবা আরেকটা কি করতে পারেন, টক দইটা এনে সেটা মিক্সির মধ্যে জল দিয়ে আর দই দিয়ে ওটা ফেটিয়ে নেবেন ভালো করে, ওপর থেকে ক্রিমটা ফেলে দেবেন, তলার যে হালকা পাতলা জলটা, ঘোল বলে যেটা, দইয়ের ঘোল, সেটা খাবেন, খুব ভালো কিন্তু কাজ করবে, মাঠা যেটাকে বলা হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো খাবেন। সবজির মধ্যে লাউ, ঝিঙে, পটল, দেখুন যে সিজনে যেটা হয় সেই সিজনে সেটা খেলে আপনি কিন্তু সুস্থ থাকবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এই সিজনে দেখবেন আপনি কি কি পাচ্ছেন, লাউ পাচ্ছেন, ঝিঙে পাচ্ছেন, তারপরে পটল পাচ্ছেন, তারপরে চিচিঙ্গে পাচ্ছেন, করলা পাচ্ছেন, উচ্ছে পাচ্ছেন, এই ধরনের যা যা পাচ্ছেন এই সিজনেই পান। অন্য সিজনে পেতে গেলে দেখবেন তার দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, অথবা দেখছেন যে কোল্ড স্টোর থেকে আনা জিনিস, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? তো সেগুলো খাবেন না, সবসময় যে সিজনে যেটা পাওয়া যায় সেটা খেলে আপনি তত ভালো খাবেন। এবং আরেকটা জিনিস বলে দিই, ফল যখন খাবেন যেই সিজনে যে ফল হয় সেটা খাবেন, এবং দেখবেন ফলটা কোথা থেকে এসছে। যদি কেউ বলে এটা বেঙ্গলের ফল, আরেকটা বললো যে ধরুন ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে এসছে, তাহলে বেঙ্গলেরটাই খাবেন যদি আপনি বেঙ্গলে বসে প্রোগ্রামটা দেখছেন। কারণ হচ্ছে যত কাছের আপনার বাড়ির, যত কাছের থেকে ফলটা আসবে বুঝবেন সেখানে তত পেস্টিসাইড বা প্রিজারভেটিভ এগুলো কম দেওয়া আছে। নাহলে দূর থেকে আসতে গেলে অনেক প্রিজারভেটিভ স্প্রে করতে হয়, পেস্টিসাইড দেয় যাতে ফলটা নষ্ট না হয়ে যায়, পচে না হয়ে যায়। তার মানে যত কাছ থেকে নেবেন তত কিন্তু আপনি সেই ভালো ওই পেস্টিসাইড ছাড়া বা প্রিজারভেটিভ ছাড়া খাদ্য খাবারগুলো খেতে পারছেন। সবজির ক্ষেত্রেও বলবো অনেক বেশি সার দেওয়া হয়। কি করবেন, চেষ্টা করবেন যে খুব তরতাজা সবজিগুলো না দেখে যে সবজিটা বলছে একটু পুরনো হয়েছে সেটা খেলে আপনার উপকার বেশি। তার কারণটা হচ্ছে যত তরতাজা আছে তত একদম মানে এই মাত্র মনে হয় গাছ থেকে কেটে নিয়ে এসছে, তার মধ্যে কিন্তু ওই কেমিক্যালগুলো সবচেয়ে বেশি আছে, ঠিক আছে? যত দিন যাবে, ধরুন 2-3 দিন হয়ে গেল বা 1 দিন 2 দিন হয়ে গেল, কেমিক্যালগুলো কমতে থাকে, তার খারাপ এফেক্টটাও অটোমেটিক কমতে থাকে। আর অবশ্যই ধুয়ে সবজি কাটবেন, মানে যার ওপরে ছাল নেই সেই সবজি যখন কাটবেন আগে ভালো করে ভিজিয়ে রেখে জলে একটু খাবার সোডা দিয়ে সেটার মধ্যে ভিজিয়ে রেখে অথবা ভিনিগার দিয়ে রাখতে পারেন, জলের মধ্যে ধুয়ে তারপরে কেটে খাবেন। এগুলো মেনটেন করুন, দেখবেন অনেক সুস্থ থাকবেন। পেটের অনেক সমস্যা কিন্তু এই খাদ্য খাবারের ধরন থেকেই আসে। তো এগুলোকে যদি অ্যাভয়েড করতে পারেন দেখবেন চট করে আপনি কিন্তু অসুস্থও হবেন না, আপনার ওষুধও খেতে হবে না, স্বাভাবিকভাবে কিন্তু সুস্থ থাকবেন।
একদম একটু হোল্ডে থাকতে হবে। তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা ডক্টরদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, মেচেদাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকছেন। এছাড়া হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, শিলচরে থাকছেন আপনার ডক্টর এস ভাদুরী থাকছেন শিলচরে আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর, এবং বোলপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, এবং বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী, এবং ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, এবং বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং বর্ধমানে থাকছেন এস ভাদুরী থাকছেন বর্ধমানে, এবং মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, খড়গপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, কোচবিহারে থাকছেন, একটু হোল্ডে থাকুন, ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী উপস্থিত থাকছেন, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। আপনাদের এগুলো আমরা শিডিউলটা জানিয়ে দিলাম, অর্থাৎ জুন মাসের। এবং আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, আপনারা জানেন সেটা। সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টররা থাকছেন, এনবিপির এক্সপিরিয়েন্স ডক্টররা, এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগান আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, এবং খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই, এবং হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা আমতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সময় হালদার বলছিলাম। বলুন সমস্যা। বলতে আমার মাথার চুলটা বড্ড উঠে যাচ্ছে এখন। আমার বয়স হচ্ছে 20। বয়স 20 বছর। আচ্ছা, আর কোনো শারীরিক সমস্যা আছে কিছু? না, শারীরিক বলে পেটের একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। শুনুন, এই 20 বছর বয়সে তোমার চুল উঠে যাচ্ছে, এটা কিন্তু খুব সিরিয়াসলি নাও, কারণ পেটের সমস্যা ঠিক যদি না হয় তাহলে কিন্তু চুল পড়বেই পড়বে, ঠিক আছে? কারণ আমরা যদি পেটের সমস্যায় ভুগি তাহলে হচ্ছে পুষ্টি কিন্তু আমার পেটের থেকে সেটা আমার রক্তে যাচ্ছে না, রক্তে না গেলে আমার প্রত্যেকটা কোষে যাবে না, সেলের মধ্যে যাবে না, এবং চুলের